হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের 9th লেকচারে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব পাউলির অপবর্জন নীতি, হুন্ডের সূত্র এবং আফবাউ প্রিন্সিপাল। এই তিনটি সূত্র বলতে পারো অ্যাটমের ইলেকট্রন বিন্যাসের মেরুদণ্ড। এই তিনটি সূত্র তুমি যদি ভালো করে রপ্ত করে নাও তাহলে পিরিয়ডিক টেবিলের যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস তুমি করতে পারবে। তাই বলছি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করবে, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব পাউলির অপবর্জন নীতি বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাকে বলি, আমরা আগের ক্লাসে কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আলোচনা করেছি। যেই ক্লাসটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই ক্লাসটি অবশ্যই দেখে নিয়ে তারপরে আজকের ক্লাসটি শুরু করবে। তাহলে চলো, পাউলি তার এক্সক্লুশন প্রিন্সিপালে উনি কি বললেন? কোন পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হতে পারে না। দেখো, পাউলির এক্সক্লুসিভ প্রিন্সিপালটা বোঝার আগে আমরা একটা ছোট্ট একটা উদাহরণ নিয়ে নিই। দেখো, ব্যাপারটা কিরকম, যে আমাদের এই পৃথিবীতে যে কোনো দুটি মানুষের আইডেন্টিফিকেশন কি একই হবে? মানে আমি এটা বলতে যাচ্ছি যে ধরে নাও তোমরা দু ভাই আছো, তাহলে তোমরা দুই ভাইয়ের মধ্যে যদি আমি তোমাকে খুঁজতে চাই বা তোমার অ্যাড্রেসে যদি আমি চিঠি পাঠাতে চাই, তো তাহলে আমি কি তোমার ভাইয়ের যদি লিখি, ভাইয়ের নাম লিখি, তাহলে কি কখনো খুঁজে পাবে? তার মানে কি? তার মানে হচ্ছে কি আমাদের এই পৃথিবীতে প্রতিটা মানুষের আইডেন্টিফিকেশন আলাদা। ঠিক তাই পরমাণুর ভেতরেও যদি কোনো ইলেকট্রনকে সঠিকভাবে চিহ্নিত করতে হয়, তাহলে প্রতিটা ইলেকট্রনের যে কোয়ান্টাম নাম্বারের যে সেট আছে, সেই সেটগুলো কিন্তু অবশ্যই আলাদা হবে। কিরকম ব্যাপারটা? তাহলে চলো আমরা কয়েকটা উদাহরণ নিয়ে নিই। দেখো, আমরা আগের ক্লাসে শিখেছিলাম কি না, আমরা দেখেছিলাম যে কোনো একটা কক্ষপথের আন্ডারে কতগুলো উপকক্ষপথ থাকতে পারে এবং ওই উপকক্ষের মধ্যে কতগুলো অরবিটাল থাকতে পারে, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। তো সেগুলো কি দেখেছিলাম না, যদি কোনো একটি কক্ষপথ মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা সেটা যদি 1 হয়, অর্থাৎ কি ফার্স্ট কক্ষপথ হয়, তাহলে ফার্স্ট কক্ষপথে এল এর মান কত হবে না 0 হবে। এবার এই 0 হলে তার মধ্যে কতগুলো অরবিটাল থাকবে, মানে তার ত্রিমাত্রিক সজ্জার মধ্যে কতগুলো থাকবে, অর্থাৎ কি এম এর মান অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কত হবে না 0 হলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাও 0 হবে, তাই তো? এবার আর এখান থেকে আরেকটা কোয়ান্টাম সংখ্যা আমরা দেখেছিলাম না, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো সেটাকে আমরা কি দেখছিলাম না, এটা হয় প্লাস আপ হবে, অর্থাৎ কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, বা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এবার দেখো ব্যাপারটা দেখো, পাউলি কি বললেন? পাউলি বললেন কি যে পরমাণুর ভেতরে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা, মানে এই এন, এল, এম আর এস, এই চারটি কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হতে পারে না। কেন বলছি? দেখো, আমরা সাপোজ ধরে নিলাম আমাদের দুটো ইলেকট্রন আছে, পরমাণুর ভেতরে দুটো ইলেকট্রন আছে। এবার সেই দুটো ইলেকট্রন কি আমার এই প্রথম কক্ষপথে থাকতে পারে। যদি প্রথম কক্ষপথে থাকে, তো তাহলে আমার দুটো ইলেকট্রনের এন এর মান n = 1 হতে পারে, ঠিক? আবার এই দুটো ইলেকট্রনের এল এর মান আমার 0 হতে পারে, অর্থাৎ কি সেটা s অরবিটালের মধ্যে থাকতে পারে। একই রকম ভাবে এই দুটো ইলেকট্রনের মান m এর মান অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সেটাও 0 হতে পারে। কিন্তু এই জায়গাটায় দেখো, এই জায়গাটার ভেতরে ওই যে দুটো ইলেকট্রন এই অরবিটালের মধ্যে আছে, সেই দুটো ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কি এটা কিন্তু কখনোই একই হতে পারবে না। কেন একই হতে পারবে না? কারণ ওই যে অরবিটালের ভেতরে যে ইলেকট্রনটা ঘুরছে, সেই ইলেকট্রনটা হয় ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। সেটা কিন্তু কখনোই দুটো ইলেকট্রন একই দিকে ঘুরতে পারবে না। তার মানে কি, এই যে একটা ইলেকট্রন সাপোজ আমি ধরে নিলাম এখান থেকে যে এই প্রথম যে ইলেকট্রন, দুটো ইলেকট্রনের মধ্যে প্রথম যে ইলেকট্রনটা ছিল, সেই ইলেকট্রন এর এন এর মান 1 হতে পারলো।
এর এল এর মান 0 হতে পারলো, এর এম এর মান 0 হতে পারলো, এবং আরেকটা এর এস এর মান আমার হচ্ছে গিয়ে প্লাস আপ হলো প্রথম ইলেকট্রনটা। এবার দ্বিতীয় ইলেকট্রনটার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ইলেকট্রনটা দেখো, দ্বিতীয় ইলেকট্রনটা যখন আমি করছি সেটা n = 1 হতে পারে। আচ্ছা, l = আমার 0 হতে পারে, m = আমার 0 হতে পারে, কিন্তু s এটা কিন্তু কখনো প্লাস হাফ হবে না। এটা কি হবে, অবশ্যই এটা যদি প্লাস হাফ হয় তাহলে এটাকে অবশ্যই মাইনাস হাফ হতে হবে। ব্যাপারটা বুঝে গেল? অর্থাৎ কি, দেখো এই যে ইলেকট্রন, এই যে দুটো ইলেকট্রন, এদের এল এর মান এবং এম এর মান, এই এখান থেকে এই তিনটা কোয়ান্টাম সংখ্যা কিন্তু একই হলো, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যা কিন্তু অবশ্যই আলাদা হলো। অর্থাৎ কি, সাপোজ ধরে নাও এখানে আছে হচ্ছে গিয়ে 1s1। আচ্ছা, এটা মানে কি, মানে এখনই বুঝে যাবে যে এখান থেকে আমরা কি বলছিলাম, যে কোনো একটা ইলেকট্রনকে যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা সবসময় কি করি না, প্রথমে হচ্ছে গিয়ে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা লিখি, তারপরে কি না হচ্ছে গিয়ে গৌণ কোয়ান্টাম সংখ্যাকে লিখি, এবং তার মাথায় ইলেকট্রন সংখ্যাটা দিয়ে দিই, এইভাবে আমরা প্রকাশ করি, তাই তো? এবার দেখো ব্যাপারটা কি বলছি, যে এই যে এই ইলেকট্রনটা, এটা তো একটা ইলেকট্রন, এবার এই ইলেকট্রনের আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো লিখবো, এবার যদি লিখি তাহলে এখান থেকে এই ইলেকট্রনটার চারটা কোয়ান্টাম সংখ্যা কি কি আছে, এন আছে, এল আছে, হচ্ছে গিয়ে আর কি আছে, এম আছে, আর হচ্ছে গিয়ে এস আছে। এবার আমরা এর কি কি হচ্ছে সেটা আমরা লিখবো। দেখো এর এন এর মান কত, 1 প্রথম ইলেকট্রনটা। এর এল এর মান কত হবে বলো, এল এর মান তো 0। এখন আমরা এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কত হবে, 0। আচ্ছা, এস এর মান কি হবে, অবশ্যই সেটা প্লাস আপ হবে। এটা গেল। আচ্ছা, সাপোজ ধরুন এখানে দুটো ইলেকট্রন আছে, আমি বললাম যে এখানে দুটো ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রন যদি রাখি তাহলে কি হবে বলো, একই রকম ভাবে এই প্রথম ইলেকট্রনটা এরকম হলো, তাহলে দ্বিতীয় ইলেকট্রনটার ক্ষেত্রে কি হবে, এখন এন এর মান কত হবে, 1 হবে। আচ্ছা, এল এর মান কত হবে বলো, 0ই হবে, এস এর মধ্যে যেহেতু আছে 0ই হবে। আচ্ছা, এম এর মান কত হবে বলো, এস এর মান যদি 0 হয়, মানে কি এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মানও 0 হবে। আচ্ছা, তাহলে যে এস এর মান কত হবে এবার বলো, এবার কি এটা প্লাস আপ হতে পারবে? পাওলি কি তাই বলেছে, প্লাস আপ হতে পারবে? কখনোই প্লাস আপ হতে পারবে না, তার মানে কি এটা মাইনাস আপ হবে। এবার ধরে নাও সাপোজ আরেকটা, এখানে আমি ধরে নাও সাপোজ আমি আরেকটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি, আমি সাপোজ ধরে নিচ্ছি এখানে যদি 3টা ইলেকট্রন থাকে তাহলে কি ঘটনা ঘটবে। এবার 3টা ইলেকট্রন যদি থাকে তাহলে একই রকম ভাবে এদের কোয়ান্টাম সংখ্যা কি হবে বলো, এখন এন এর মান 1 হবে, এল এর মান 0 হবে, আচ্ছা এম এর মান 0 হবে। কিন্তু এবার এই ইলেকট্রনটা যদি এখানে থাকে তো তাহলে আমাকে হয় প্লাস হাফ বা আমাকে মাইনাস হাফ দিতে হবে। এবার এই দুটা প্লাস হাফ বা মাইনাস হাফের মধ্যে যদি এখানে প্লাস হাফ দিয়ে দিই তাহলে আর পাউলির অপবর্জন নীতি তো আর খাটছে না তো। কেননা তাহলে তো আমার কি হচ্ছে গিয়ে এই দুটা ইলেকট্রন তো আমার কি হয়ে যাচ্ছে গিয়ে না, ওই কোয়ান্টাম সংখ্যা, চারটা কোয়ান্টাম সংখ্যা তো এক হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, পাউলির অপবর্জন নীতি অনুযায়ী পরমাণুর ভেতরে দুটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হতে পারবে না, সেটা আমরা এখনই দেখতে পারলাম। তার মানে কি, একটা অরবিটালের ভেতরে, আমরা অরবিটালকে সাধারণত এইভাবে প্রকাশ করব, এবং একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে, ম্যাক্সিমাম আমরা 2টা রাখতে পারবো। তাহলে কি হবে না, পাউলির অপবর্জন নীতিটা কি হবে না, ফিল আপ করবে। কিন্তু 3টা ইলেকট্রন যদি রেখে দিই তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে না, হচ্ছে গিয়ে পাউলির অপবর্জন নীতিকে আর মানবে না। তো তাই জন্য আমরা পাউলির অপবর্জন নীতি থেকে আমরা এটা বলতে পারি যে একটা অরবিটালের ভেতরে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে না, 2টি ইলেকট্রন থাকতে পারে, তার বেশি কিন্তু ইলেকট্রন থাকবে না। এটা ক্লিয়ার কিনা ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নাও। আমি আবার বলছি যে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল এটাই বলে যে পরমাণুর ভেতরে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হবে না। বাই চান্স যদি 3টা একই হয়ে যায় তাহলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা যেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সেটা কিন্তু অবশ্যই আলাদা হবে। অর্থাৎ কি, পাউলির অপবর্জন নীতি অনুযায়ী আমরা বলতে পারবো যে একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকতে পারবে। ক্লিয়ার? তাহলে পাউলির অপবর্জন নীতি অনুযায়ী এস, এই অরবিটালটার মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে বলো। এস এর মধ্যে কি, এস মানে তো একটা অরবিটাল, তাহলে এর মধ্যে আমরা ম্যাক্সিমাম কটা ইলেকট্রন রাখতে পারবো না, 2টা ইলেকট্রন রাখতে পারবো। এখন পি, এম এর মান কি কি হতে পারে, পি মানে তো এল এর মান কি 1, অর্থাৎ কি এম এর মান কি কি হবে, +1 হবে, 0 হবে, আর -1 হবে। তার মানে কি, এই পি যে সাবসেলটা আছে এর মধ্যে কতগুলো অরবিটাল থাকবে না, হচ্ছে গিয়ে 3টা অরবিটাল থাকবে, তাই তো? এর মধ্যে 3টা অরবিটাল আছে, তাহলে 3টা অরবিটাল মানে কি, এক একটা অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, 2টা করে থাকতে পারবে। অর্থাৎ কি, পি অরবিটালটাতে টোটাল কতগুলো ইলেকট্রন থাকবে না, 6টি ইলেকট্রন থাকবে।
সেটা আমরা বুঝতে পারলাম। এখন ভাবে বলো ডি তে কতগুলো থাকবে, ডি তে আমার কতগুলো থাকবে না হচ্ছে গিয়ে ডি তে কতগুলো অরবিটাল থাকতে পারে বলো, সেটা ডি এর মধ্যে কি +2 +1 0 -1 -2 এই 5টা হতে পারে। তো 5টা মানে কি এক একটাতে আবার কি আমি তাহলে এটাকে কিভাবে আঁকাবো বলো, এবার 5টা ঘর বানাবো, 5টা ঘর বানালে আমরা একটাতে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন রাখতে পারবো, টোটাল দুটো দুটো করে টোটাল 10টা রাখতে পারবো। অর্থাৎ কি ডি এই উপকক্ষটির ভেতরে টোটাল কতগুলো ইলেকট্রন থাকবে না হচ্ছে কি 10টা ইলেকট্রন থাকতে পারবে ডি উপকক্ষটিতে, ঠিক আছে। আচ্ছা এই যে ডি এগুলো একটা ডি অরবিটাল, তাই তো, এগুলো আমরা এর আগের দিনে পড়েছিলাম যে ডি অরবিটালের মধ্যে এটা এই কোনটাকে কি বলবো সেটা আমরা পরের ক্লাসে আবার একটু ভালো করে পড়বো, যে ডি অরবিটাল গুলো তাদের শেপ কিরকম হবে, তারা দেখতে কিরকম হবে, সেটা সঙ্গে আমরা পরের ক্লাসে আলোচনা করবো। তো তাহলে একরকম আমরা এরকম বলতে পারি। তাহলে বলো দেখি এফ এর মধ্যে টোটাল কতগুলো ইলেকট্রন থাকবে বলো দেখি এফ এর মধ্যে। তাহলে এর মধ্যে টোটাল কতগুলো আছে, 7টা অরবিটাল আছে এফ উপকক্ষটির মধ্যে। তো 7টা অরবিটালের মধ্যে কি এক একটাতে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। টোটাল কতগুলো ইলেকট্রন আছে না 14টি ইলেকট্রন আছে। তাহলে তোমরা এখন নিজেরা করো তো দেখি এটা, বলো দেখি m = 3 অর্থাৎ m নাম্বার কক্ষপথ, m কক্ষপথের মধ্যে টোটাল কতগুলো ইলেকট্রন থাকবে করো দেখি। আচ্ছা চলো n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কি কি হবে, l এর মান আমার 0 হতে পারবে, 1 হতে পারবে, আর হচ্ছে গিয়ে কি হতে পারবে 2 হতে পারবে। অর্থাৎ কি এখানে দেখলাম কি যদি 0 হয় তাহলে একটাই অরবিটাল, তার মানে এর মধ্যে টোটাল কটা ইলেকট্রন থাকতে পারবে, 2টা ইলেকট্রন থাকতে পারবে। আচ্ছা এটা তো পি উপকক্ষ, তাহলে পির মধ্যে 3টা অরবিটাল থাকতে পারবে, 3টা মানে কি ইনটু 2 অর্থাৎ কি টোটাল 6টা ইলেকট্রন থাকতে পারবে। একই রকম ভাবে তোমার হচ্ছে গিয়ে যদি এটা হচ্ছে কি তোমার ডি উপকক্ষ, তাহলে ডি উপকক্ষের মধ্যে তোমার টোটাল কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, দেখো ডি তে টোটাল কত 5টা অরবিটাল থাকে, 5টা অরবিটাল একটাতে 2টা করে থাকবে, টোটাল কত থাকবে না 10টা থাকবে। অর্থাৎ কি এখানে টোটাল কতগুলো ইলেকট্রন হচ্ছে, তাহলে হচ্ছে কি তোমার 6 2 8, তাহলে 18টা ইলেকট্রন হচ্ছে না, তার মানে কি 3 নাম্বার যে কক্ষপথটা আছে সেখানে টোটাল ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে না 18টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে চলো এবার অ্যাটমিক স্ট্রাকচারের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র, যেটা হচ্ছে কি না হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। অর্থাৎ কি এই সূত্রের সাহায্যে আমরা বলতে পারবো সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো, যেমন কি ধরে নাও সাপোজ এস এ তো একটাই অরবিটাল আছে, ওটার কোনো ঝামেলা নেই, কিন্তু পি এই উপকক্ষটির মধ্যে কটা অরবিটাল থাকে বলো, কটা অরবিটাল থাকে না 3টা অরবিটাল থাকে। একটাকে আমরা বলি কি পি এক্স, পি ওয়াই এবং পি জেড, এই 3টা হচ্ছে গিয়ে অরবিটাল থাকে। এবার এই 3টা অরবিটাল প্রত্যেকটার শক্তি মনে রাখবে, এই যে পি এর মধ্যে যে 3টা অরবিটাল আছে এদের কিন্তু প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান হয়। এবার এই সমশক্তি সম্পন্ন কক্ষকগুলির মধ্যে ইলেকট্রনকে আমরা কিভাবে পরিপূর্ণ করব, তো সেটার সম্বন্ধে ঘুন্ট একটি সূত্র দিলেন। সেই সূত্রটি কিন্তু আমাদের বোর্ডের পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো ঘুন্ট কি বললেন না, উনি বললেন সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি বা অরবিটালগুলি যতক্ষণ খালি অবস্থায় থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে সেই অরবিটালগুলো পূর্ণ করবে এবং তাদের ঘূর্ণন একই দিকে হবে। কি ব্যাপারটা কি বললাম, মুখস্থ হয়ে গেছে তো সূত্রটা? আবার বলি কি বললাম না, সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ খালি অবস্থায় থাকবে তাদের মধ্যে ইলেকট্রনগুলি এককভাবে পূর্ণ করবে এবং তাদের ঘূর্ণন একই দিকে হবে। কিরকম ব্যাপারটা, সাপোজ এখানে চলে আসো যে আমার পি এই অরবিটালটার মধ্যে একটা ইলেকট্রন ছিল, প্রথমে 2টা ইলেকট্রন ছিল, একবার হচ্ছে কি P2 ছিল, একবার ধরো P3 ছিল, একবার হচ্ছে P4 ছিল, একবার হচ্ছে P5 ছিল, আর P6 ছিল। এবার আমরা ইলেকট্রনগুলো কিভাবে দেখো পরিপূর্ণ করব। প্রথমে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে কোনো ঝামেলা নাই, আমি হচ্ছে যেহেতু প্রত্যেকটাই সমশক্তি সম্পন্ন আছে, তুমি এখানেও রাখতে পারো বা তুমি এটাকে এখানেও রাখতে পারো বা তুমি এটাকে এখানেও রাখতে পারো, তুমি যে কোনো জায়গায় যে কোনো ভাবে ঘূর্ণনটা দিতে পারো একটা ইলেকট্রনের ক্ষেত্রে, কোনো ঝামেলা নেই। কিন্তু এবার যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে সেটা আমরা কিভাবে পরিপূর্ণ করব। প্রবাবিলিটি কি আছে, প্রবাবিলিটি এটা আছে যে আমরা এখানে একটা রাখতে পারি, এখানে একটা রাখতে পারি, এরকম একটা প্রবাবিলিটি আছে। আর কি প্রবাবিলিটি আছে না, আমরা এখানে এইভাবে একটা রাখতে পারি, এইভাবে একটা রাখতে পারি। আর কি সম্ভাবনা আছে বলো, আর একটা সম্ভাবনা আছে কি এখানে 2টা রেখে দিতে পারি।
তাহলে এই যে তিনটা সম্ভাবনার মধ্যে কোন সম্ভাবনাটা ঠিক অ্যাকর্ডিং টু হুন্স বল দেখি। না এখানে আমরা হুন্স কি বললেন, না উনি বললেন সমশক্তি সম্পূর্ণ কক্ষকগুলি যতক্ষণ খালি অবস্থায় থাকবে ততক্ষণ এককভাবে পূর্ণ হবে। তাহলে এই অরবিটালটা মানে এগুলো প্রত্যেকটা সমশক্তি সম্পূর্ণ, তাহলে এটা এককভাবে পূর্ণ হয়েছে, এখানেও এককভাবে পূর্ণ হয়েছে। তাহলে এটা যেহেতু তোমার আগেই পেয়ার করে গেছে, তার মানে এটা কিন্তু আগেই বাদ চলে গেল। তার মানে কি সমশক্তি সম্পূর্ণগুলো কখনোই আগে পেয়ার করবে না, তারা এককভাবে পূর্ণ করবে। ঠিক, এবার এই দুটার মধ্যে কোনটা ঠিক দেখো। এবার উনি কি বললেন, যখন এককভাবে পূর্ণ করার পরে ইলেকট্রনগুলোর ঘূর্ণন একই দিকে হবে। অর্থাৎ কি আমরা সবসময় ঘূর্ণনকে যে একটা সিঙ্গেল অ্যারো দিয়ে আমরা প্রকাশ করছি, মানে এটা একটা ঘূর্ণন বোঝাচ্ছি। তার মানে এটাকে এদিকে অ্যারো দিয়েছি, তার মানে এটা বোঝাচ্ছে এটা যদি প্লাস আপ হয় তাহলে এদিকে অ্যারোটা দিয়েছি মানে কি এটাও প্লাস আপ হবে। ঠিক আছে, তো একরকম ভাবে তার মানে কি উনি বললেন কি যে এই কক্ষগুলোর মধ্যে যখন এককভাবে আমরা ইলেকট্রন পূর্ণ করছি তখন তাদের ঘূর্ণনটা কিন্তু একই দিকে হবে। তো তাই জন্য তাহলে এখান থেকে দেখো এটা যদি প্লাস আপ হয় তাহলে কিন্তু পরেরটা মাইনাস আপ হয়ে গেছে। তো তার মানে কি এটাও কিন্তু বাদ চলে গেল, কারণ হুন্স বলেছেন কি যে তাদের ঘূর্ণনটা একই দিকে হবে, তার মানে এটা ঠিক। বুঝতে পেরে গেছো? তাহলে 3 নাম্বারটা কিভাবে পূরণ করবে বলো? 3 নাম্বারটা অবশ্যই তাহলে এখানে দেবো। এবার 4 নাম্বার ইলেকট্রনটার ক্ষেত্রে যখন অরবিটাল গুলো সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোর খালি অবস্থায় নেই, তখন 4 নাম্বার ইলেকট্রনটা আসবে, তখন গিয়ে পেয়ার করবে। এবার পেয়ার করার সময় ও এখানেও ঢুকতে পারে, এখানেও ঢুকতে পারে, এখানেও ঢুকতে পারে, এবং অবশ্যই তার কিন্তু ঘূর্ণনটা কিন্তু আবার একই দিকে হবে না, তখন কিন্তু অবশ্যই সেটা বিপরীত দিকে হবে। তখন কিন্তু ঘূর্ণনটা কিরকম হবে, এই বিপরীত দিকে হবে। ঠিক আছে, যখন পেয়ার করবে তখন কিন্তু তাদের ঘূর্ণনটা অবশ্যই বিপরীত দিকে হতে হবে। কেননা একটা ইলেকট্রন যদি তোমার ঘড়ি কাঁটার দিকে ঘুরতে থাকে তাহলে আরেকটাও যদি আবার ঘড়ি কাঁটার দিকে ঘোরে তাহলে তাদের মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যাবে। তাই জন্য একটা যদি ঘড়ি কাঁটার দিকে ঘোরে তাহলে আরেকটাকে অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে, যাতে তাদের মধ্যে যে ওই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় তারা যেন একে অপরকে যেন নেগলেক্ট করতে পারে। তো তাই জন্য কিন্তু তাদের যখন আমরা পেয়ার করব তখন কিন্তু অবশ্যই প্যারালাল স্পিনে তাদেরকে রাখতে হবে। বুঝে গেছো? আচ্ছা, এখন আমরা যদি 5টার ক্ষেত্রে আমরা পরিপূর্ণ করি তাহলে এখানে একটা ঢুকবে, 6টার ক্ষেত্রে কি হবে না এখানে ঢুকবে। তাহলে এটা হচ্ছে কি পারফেক্ট ইলেকট্রন বিন্যাস হলো কার না P6 এর। বুঝে গেছো? তাহলে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো? তাহলে হুন্ডের এই সূত্রের সাহায্যে আমরা কি বলতে পারলাম না, আমরা বলতে পারলাম যে ইলেকট্রনগুলোর বিন্যাস আমরা কিভাবে করব। মানে যখন অনেকগুলো অরবিটাল চলে আসবে, তখন সমশক্তি সম্পন্ন অনেকগুলো অরবিটাল চলে আসবে, তখন আমরা ইলেকট্রনের বিন্যাস কিভাবে করতে পারবো সেটা আমরা হুন্ডের এই মাল্টিপ্লিসিটি সূত্রের সাহায্যে বলতে পারলাম। তাহলে তোমরা এখন এইটা কিভাবে করবে বলো, যে D5 এর ইলেকট্রন বিন্যাসটা নিজেরা করো। D5 এর কটা অরবিটাল থাকে বলো? D এর মধ্যে 5টা অরবিটাল থাকে। তো 5টা অরবিটাল ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কিভাবে করবে এটা তোমরা নিজেরা করে দেখাও, বলো কিভাবে করবে। আর D5 করবে, আর D10 করবে, আর D7 করবে। তোমরা নিজেরা খাতার মধ্যে এটা করে দেখো যে কিভাবে হচ্ছে, তাই তো? 5টা অবশ্যই কিরকম হবে, এখানে থাকবে এরকম করে হবে। কখনো কি এটা এরকম করতে পারবে? এরকম করলে কি এটা ভুল হয়ে যাবে, কিন্তু মানে তাদের স্পিন গুলো যেন একই দিকে হয় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে চলো আমরা অ্যাটমিক স্ট্রাকচার এবং আমাদের কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে, সেটা হচ্ছে গিয়ে কোন একটা পরমাণু সেটা প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে সেটা আমরা কিভাবে চিনবো, এবং প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক বিষয়টা কি জিনিস সেটা একটু প্রথমে বলে দিই। দেখো, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স আমরা কাদেরকে বলবো, যেটা আমরা ক্লাস 12 এ সলিড চ্যাপ্টারও পড়বো। এবং প্যারাম্যাগনেটিক পদার্থ কাদেরকে বলে না, যে সমস্ত পদার্থ চৌম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়, অর্থাৎ কি যারা চৌম্বক দ্বারা আকর্ষিত হবে যে সমস্ত পদার্থগুলো তাদেরকে আমরা প্যারাম্যাগনেটিক বলবো। এবং যে সমস্ত পদার্থগুলো চৌম্বক দ্বারা বিকর্ষিত হয়, ক্ষীণভাবে বিকর্ষিত হয়, তাদেরকে আমরা ডায়াম্যাগনেটিক পদার্থ বলবো। এবার কোন একটা পরমাণু সেটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক সেটা আমরা চিনবো কি করে? তাহলে প্যারাম্যাগনেটিক হতে গেলে দেখো কিভাবে মনে রাখবে, যদি সেটাকে প্যারাম্যাগনেটিক হতে হয় তাহলে তার মধ্যে কমপক্ষে একটি অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। কমপক্ষে একটি অযুগ্ম ইলেকট্রন থাকতেই হবে। যদি এক অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলেই তারা প্যারাম্যাগনেটিক হবে। ঠিক আছে? আর ডায়াম্যাগনেটিক কি, তাদের মধ্যে যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে, অর্থাৎ কি সব ইলেকট্রন যদি যুগ্ম অবস্থায় থাকে তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হবে। এই ম্যাগনেটিক কম্পাউন্ড গুলোর মানে ম্যাগনেটিক মোমেন্ট বের করার একটা সূত্র আছে, কি বললাম না, হচ্ছে গিয়ে ম্যাগনেটিক মোমেন্ট বের করার একটা সূত্র আমি এর আগেও বলেছিলাম, সেটা হচ্ছে কি √/m²,
n ইন্টু n প্লাস এত বিএম, বিএম ফর বোর ম্যাগনেটন। ঠিক আছে, তাহলে কোন একটা সাবস্টেন্সের ম্যাগনেটিক ধর্মটাও আমরা বের করে নিতে পারবো এই সূত্রের সাহায্যে, যেখানে এনটা কি, এন সমান সমান অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন এর সংখ্যা। ঠিক আছে, তাহলে এগুলো নোট করে নাও। তাহলে আমরা এখন থেকে বুঝতে পারবো যে কোনটি প্যারাম্যাগনেটিক হবে এবং কোনটি ডায়াম্যাগনেটিক হবে। চলো একটা উদাহরণ নিয়ে নাও। যেমন দেখি, বলো দেখি যে হচ্ছে গিয়ে একটা উদাহরণ নিয়ে নাও, যেমন হচ্ছে গিয়ে হিলিয়াম। বলো দেখি এটা হিলিয়াম তোমার প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? এবার যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে না, হচ্ছে গিয়ে 1s, এখানে এর অ্যাটমিক নাম্বার কত হয় না 2, তাহলে এস এ ম্যাক্সিমাম কটা থাকতে পারবে, দুটাই থাকতে পারবে, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে এটা। তো তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, মানে অর্থাৎ কি আমরা যদি ইলেকট্রন গুলোকে সাজাই তাহলে কিভাবে সাজাবো, তাহলে এর এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে। তো তাহলে এর মধ্যে কি অযুগ্ম ইলেকট্রন আছে? হিলিয়ামের মধ্যে কি অযুগ্ম ইলেকট্রন আছে? নেই। তাহলে এটা কি হবে না, হচ্ছে গিয়ে ডায়াম্যাগনেটিক হবে। আচ্ছা, একই রকম ভাবে বলো দেখি লিথিয়াম, এর ইলেকট্রন বিন্যাস করলে এটা প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে? লিথিয়ামের কত হয় 3, তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 এবং 2s1 হবে। ঠিক আছে, আচ্ছা এই 1s এগুলো কি হচ্ছে, এগুলো তো আমরা একটু একটু বুঝতে পারছি এখন, আমরা এরপরে আব্বাও নীতি করলে একটু ভালো করে বুঝতে পারবো। তো দেখো এখান থেকে কি হবে, 1s এর দুটো ইলেকট্রনকে আমরা কিভাবে লিখবো, এইভাবে লিখবো, এবং 2s এর 2s এ কি দুটো ইলেকট্রন থাকতে পারে, আছে কটা, একটা, তাহলে এটা একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে লিথিয়ামটা কি হবে, লিথিয়ামটা প্যারাম্যাগনেটিক হবে। বুঝে গেছো? তাহলে চলো এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নীতি, যেটা কি না হচ্ছে তোমার আউফবাউ প্রিন্সিপাল। এই আউফবাউ প্রিন্সিপাল, এখান থেকে আমরা কি বলতে পারবো দেখো। আচ্ছা তার আগে বলে নি যে আমরা এতক্ষণ ধরে যে প্রিন্সিপাল গুলো পড়লাম, যেমন হচ্ছে গিয়ে তোমার পাওলির অপবর্জন নীতি পড়লাম, তারপরে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র পড়লাম, এবং এই আউফবাউ নীতি, এর মধ্যে থেকে কিন্তু এই আউফবাউ এটা কিন্তু কোনো সায়েন্টিস্টের নাম না, এটা একটা জার্মান শব্দ, যেটার অর্থ হচ্ছে কি না একটা একটা করে গড়ে তোলা, অর্থাৎ কি বিল্ডিং আপ। তার মানে এই আউফবাউ নীতি এর সাহায্যে আমরা যখন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু থাকবে, তাদের মধ্যে ইলেকট্রনগুলি কিভাবে বিভিন্ন রকম কক্ষপথ বা উপকক্ষের মধ্যে ইলেকট্রনগুলো ধীরে ধীরে প্রবেশ করবে, সেগুলো সম্বন্ধে আমরা আউফবাউ নীতির সাহায্যে জানতে পারবো। তাই বলছি আউফবাউ নীতিটা কিন্তু আমরা এতক্ষণ ধরে যে নীতিগুলো পড়লাম তার মধ্যে থেকে এই নীতিটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো এবার আমরা দেখে নেব যে আউফবাউ নীতিটা কি বলেছেন। তো এই নীতি অনুযায়ী কি বলা হয়েছে না, ইলেকট্রনগুলো সর্বপ্রথম কম শক্তি সম্পন্ন, কি সর্বনিম্ন শক্তি সম্পূর্ণ উপকক্ষের মধ্যে আগে প্রবেশ করবে এবং তারপরে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরগুলোতে যাবে। এবার আমরা কি করে বুঝবো যে কোন উপকক্ষের শক্তি বেশি এবং কোন উপকক্ষের শক্তি কম? তো সেটা বোঝার জন্য এই প্রিন্সিপালের মধ্যে বলা হলো কি, এই প্রিন্সিপালের মধ্যে বলা হলো একটা রুলস দেওয়া হলো, সূত্র দেওয়া হলো, সেটা হচ্ছে গিয়ে n প্লাস এল রুল। দেখো এই সূত্রটার মধ্যে কি বলা হয়েছে, দেখো এটা একটু খুব ভালো, এই সূত্র দিয়ে আমরা মোটামুটি সব করে ফেলতে পারবো সবগুলো অ্যাটমের। দেখো এই সূত্রের মধ্যে কি বলা হলো না, যখন অনেকগুলো উপকক্ষ পথ আছে তার মধ্যে যাদের n প্লাস এল এর মান কম হবে তাদের মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যাদের n প্লাস এল এর মান বেশি হবে তাদের মধ্যে পরে ইলেকট্রন প্রবেশ করবে। দেখো এই জায়গাটা একটু কিন্তু ভালো করে ফলো করবে, কেননা এই জায়গা থেকে এর আগের বার মানে 2019 সালে নিট পরীক্ষা একটা কোশ্চেন দিয়েছিল। সেটা কি না, দেখো এখানে কিভাবে বুঝবো আমরা যে n প্লাস এল রুলসটা আমরা কিভাবে ইউজ করব। দেখো যে সাপোজ ধরে নাও এটা আমরা একটা এভাবে নিচ্ছি যে আমাদের কাছে বিভিন্ন ধরনের কক্ষপথগুলো আছে, তাই তো? আচ্ছা আমরা নরমালি আমরা কিন্তু জানি যে কোন উপকক্ষপথগুলোকে কিভাবে প্রকাশ করতে হয়। অর্থাৎ কিন্তু সাপোজ ধরে 3 নম্বর এই কক্ষপথের মধ্যে 3 নম্বর কক্ষপথের মধ্যে মানে কতগুলো উপকক্ষপথ থাকবে বলো, কিভাবে লিখবো আমরা? 3 এর মধ্যে এল এর মান কি হবে না 0 1 2 হবে, তাই তো? এর মধ্যে এটাকে আমরা কি বলতে পারবো, তাহলে 0 কে আমরা এস বলতে পারবো, 1 কে পি বলতে পারবো, আর এটাকে ডি বলতে পারবো। অর্থাৎ 3 নম্বর সাবসেলে কতগুলো অরবিটাল আছে না, আছে তোমার 3s আছে এবং 3p আছে
এবং 3d আছে, তাই তো? আচ্ছা, একই রকম ভাবে 2 নম্বরে কি কি আছে বলো? 2 নম্বরের মধ্যে কি কি আছে? 2 এর ক্ষেত্রে দুটাই হতে পারবে, 0 আর 1, তাহলে s এবং p হতে পারবে। অর্থাৎ কি 2 নম্বরের মধ্যে কি কি আছে না হচ্ছে তোমার 2s আছে এবং হচ্ছে গিয়ে 2p আছে। আচ্ছা, 1 নম্বরে তো একটাই হবে, 1 নম্বরে 1s হবে। একই রকম ভাবে এখান থেকে এদিকে চলতে থাকবে আবার 4s 4p 4d এরকম চলতে থাকবে, 4f এরকম চলতে থাকবে। এবার আমাকে দেখতে হবে যে এই যে এক একটা সাবসেল অর্থাৎ উপকক্ষগুলো আছে তাদের কোনটাতে ইলেকট্রন আগে ঢুকবে সেটা আমরা কি করে বলতে পারবো না, সেটা আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে n+l এই সূত্রের সাহায্যে। চলো দেখে নিই সেটা কিভাবে ইউজ করব। দেখো, আমরা প্রত্যেকের n+l এখন বের করব, প্রত্যেকের আমরা n+l বের করব। প্রথমটার ক্ষেত্রে আমরা যদি n+l বের করি তাহলে এখানে এটা কি প্রথমে আমরা কি লিখি, n এর মান লিখি আর এখানে l এর মান লিখি। তাহলে এর ক্ষেত্রে n+l কত হবে বলো? এর ক্ষেত্রে n এর মান এটা n, তার মানে n এর মান 1 এবং s এর মান কত 0, তাহলে এর ক্ষেত্রে n+l কত হলো না 1 হলো। একই রকম ভাবে 2s এর ক্ষেত্রে কি হবে বলো? n এর মান কত 2 আর s হচ্ছে কি l এর মান 0, অর্থাৎ কি এর ক্ষেত্রে n+l হচ্ছে কি 2। এখন 2p এর ক্ষেত্রে বলো n এর মান 2 এবং p এর মান কত 1, l এর মান 1, তাহলে এখান থেকে হচ্ছে 3। এখন 3s এর ক্ষেত্রে বলো এর n এর মান কত হবে না, n এর মান হবে হচ্ছে গিয়ে তোমার 3 এবং l এর মান 0, অর্থাৎ কি এর ক্ষেত্রে n+l 3। এবং এর ক্ষেত্রে কি হবে বলো 3 + 1 = 4, এর ক্ষেত্রে হবে 3 + 2 = 5, এর ক্ষেত্রে 4 + 0 অর্থাৎ কি না 4। আচ্ছা, 4p এর ক্ষেত্রে করে নি, 4p এর ক্ষেত্রে কত হবে না 4 + 1 = 5, ঠিক আছে। আচ্ছা, এবার বলো দেখি কোন কোন উপকক্ষের মধ্যে ইলেকট্রন সবার আগে ঢুকবে, কোনটার মধ্যে ঢুকবে আগে না হচ্ছে গিয়ে, অর্থাৎ কি কার শক্তি সবথেকে কম হবে। তাহলে আমরা কি করে বলতে পারবো, অর্থাৎ কি এই n+l দিয়ে আমরা বলে দিতে পারবো কোন উপকক্ষের এনার্জি কম। যে উপকক্ষের এনার্জি কম সেখানে ইলেকট্রন আগে ঢুকবে। কিরকম ব্যাপারটা না হচ্ছে গিয়ে এক্ষেত্রে যেহেতু 1s এর ক্ষেত্রে n+l 1, তার মানে কি এখানে সবার আগে ইলেকট্রন এর মধ্যে আগে ঢুকবে। এবার তারপরে কোথায় ঢুকবে, তারপরে এর মধ্যে ঢুকবে, মানে এর শক্তি তারপরে, এবং n+l এর হচ্ছে গিয়ে 3, তো তাহলে এখানে নেক্সট ঢুকবে, মানে এর শক্তি এর থেকে বেশি, তাই তো। আচ্ছা, একই রকম ভাবে তোমার হচ্ছে গিয়ে এবার এখানে দেখো আবার আরেকটা সূত্র ইউজ করা হলো। এই জায়গাটা এবার একটু ঘটনা ঘটলো, যখন এরকম সমস্যা হলো যে যখন n+l এর মানটা সমান হয়ে যাবে তখন আমরা কি করব, যে উপকক্ষটির n এর মান কম হবে তার শক্তি কম হবে। অর্থাৎ কি, তাহলে দেখো এই দুজনের মধ্যে এর ক্ষেত্রে n এর মান কত, n এর মান হচ্ছে 2 আর এর ক্ষেত্রে n এর মান কত 3, অর্থাৎ কি এই দুজনের মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে ঢুকবে, অবশ্যই 2p তে আগে ঢুকবে। তাহলে আমরা যদি পরপর সাজাই কোথায় কোথায় ইলেকট্রন ঢুকবে, মানে এনার্জি যদি আমরা ক্রমে সাজাই তাহলে কি হবে না হচ্ছে 1s এ আগে ইলেকট্রন ঢুকলো, মানে এর শক্তি সবথেকে কম, তারপরে কত না 2s এ ঢুকলো, তারপরে কি আসলো না এবার 2p এবং 3s এর মধ্যে কোনটাতে ঢুকবে না 2p তে ঢুকবে। তারপরে আমরা কি বললাম 3s এবং 3p এর মধ্যে কোনটাতে আগে ঢুকবে, তাহলে এটা অবশ্যই এর n+l কম, তার মানে এখানে ঢুকবে, অর্থাৎ কি 3s এ তারপরে আসবে। তারপরে 3p এবং 3d এর মধ্যে কোনটাতে আগে ঢুকবে বলো, 3p এর মধ্যে কি এখানে 4 আছে, তার মানে এখানে হচ্ছে গিয়ে 3p তারপরে আসবে। তারপরে দেখো 3d এবং 4s, এই জায়গাটা একটু ভালো গল্প আছে যে 3d এবং 4s এর মধ্যে কার শক্তি কম হবে, এর n+l কম, তাই জন্য 4s এর এনার্জি কিন্তু কম হবে। তারপরে 3d, অর্থাৎ কি 3d তে মানে 4s এ আগে ইলেকট্রন আগে ঢুকবে, তারপরে 3d তে ঢুকবে। তারপরে চলে আসো, তারপরে কি হবে না তারপরে হচ্ছে কি 4p, তো 4p ক্ষেত্রে যেহেতু 5 হচ্ছে এবং এই দুজন মানে এর ক্ষেত্রেও 5 এবং এর ক্ষেত্রেও 5, তাহলে এর মধ্যে যেহেতু এর n এর মানটা বেশি তাই জন্য 4p তে কি হবে না 4p এর এনার্জি বেশি হবে, অর্থাৎ কি এখানে 4p থাকলো। তাহলে কি এইভাবে সেম ভাবে চলতে থাকবে। তাহলে ব্যাপারটা তোমরা বুঝে গেছো। তাহলে একদম সেম এইভাবে তোমাকে সাজানোর জন্য, অর্থাৎ কি শক্তিতে বিভিন্ন সাবসেলের এনার্জির ক্রমে সাজানোর উপর ভিত্তি করে 2019 সালে একটি নিট পরীক্ষায় কোশ্চেন ছিল যে ওখানে বিভিন্ন রকম সাবসেল গুলোকে সাজাতে বলেছিল। আচ্ছা, এটা গেল আমরা n+l দিয়ে আমরা বিভিন্ন রকম অরবিটাল গুলো কার শক্তি কম কার শক্তি বেশি সেটা আমরা বলতে পারবো। এবার এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই না, পিরিয়ডিক টেবিলে দুটো এলিমেন্ট আছে যারা n+l এর ব্যতিক্রম দেখায়, মানে ওই সূত্রটা মেনে চলে না। একটা হচ্ছে গিয়ে তোমার ল্যান্থানাম এবং একটা হচ্ছে গিয়ে অ্যাক্টিনিয়াম। তাদের ক্ষেত্রে কি হয় দেখো, এই ল্যান্থানাম এর সঠিক ইলেকট্রন বিন্যাস হয় যে মনে রাখবে এর অ্যাটমিক নাম্বার হয় তোমার 57, এর সঠিক ইলেকট্রন বিন্যাস হয় কি না হচ্ছে তোমার xenon
তারপরে হচ্ছে গিয়ে 4f0 5d1, তারপরে হচ্ছে গিয়ে 6s2। একইভাবে অ্যাক্টিনিয়াম এর অ্যাটমিক নাম্বার হয় 89। এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, এর যে এক্সাক্ট ইলেকট্রন বিন্যাসটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার রেডন, তারপরে 5f0 6d1, তারপরে হচ্ছে গিয়ে 7s2। কিন্তু n+l রুলস অনুযায়ী এদের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল যে 4f1, তারপরে হচ্ছে 5d0 6s2। এটা তোমার n+l রুল দিয়ে হওয়ার কথা ছিল। একের মধ্যে এর ক্ষেত্রেও তাই হওয়ার কথা ছিল, কিন্তু এটা ব্যতিক্রম দেখা যায়। কেন ব্যাপারটা দেখো, কেন ওটা হওয়া ছিল সেটা আমরা একটু দেখবো। দেখো 4f এর ক্ষেত্রে n+l কত হবে বলো? n+l কত হবে? 4 এর ক্ষেত্রে n এর মান কত? 4, আর f মানে কি 3, অর্থাৎ কি 7। একরকম ভাবে তোমার 5d এর ক্ষেত্রে কত হবে বলো? n+l এর 5 আর d মান কত? 2। তো তাহলে এর ক্ষেত্রেও 7। তাহলে আমরা এক্ষুনি কি বললাম যে যদি n+l যদি সমান হয়ে যায় তাহলে যার n এর মান কম হবে তো সেখানে ইলেকট্রন আগে ঢুকবে। তাহলে ওই হিসেবে তো 4f এ ইলেকট্রন আগে ঢোকা উচিত ছিল, কিন্তু এখানে কিন্তু তোমার কি হচ্ছে না, 5d তে ইলেকট্রন আগে ঢুকে গেছে। ঠিক আছে, তোমরা যদি একই রকম ভাবে অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে দেখো তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই একই ঘটনাই ঘটেছে। আচ্ছা, তাহলে তোমরা এখন বুঝে গেলাম যে কোন সাবসেলের এনার্জি কম, কোনটার বেশি, এবং কোনটাতে কতগুলো করে ইলেকট্রন থাকবে। তো তাহলে আমরা এখন কি করতে পারবো না, ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তাহলে চলো, আচ্ছা তার আগে আমরা একটা এই যে এটাকে মনে রাখার জন্য একটা সিম্পল করে একটা ট্রিক্স তৈরি করে নেবো, যে কিভাবে আমরা বুঝে যেতে পারবো। দেখো খাতার পাশে তোমরা যদি এটা করে রাখো তাহলে মানে সহজেই বুঝে যাবে যে কোনটাতে ইলেকট্রন আগে ঢুকবে, কোনটাতে ইলেকট্রন পরে ঢুকবে। সেটা করার জন্য আমরা একটা সিম্পল একটা দেখো সূত্র বানাচ্ছি। সূত্রটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। সেটা কিভাবে করবো দেখো, 1 নম্বর কক্ষপথের আন্ডারে কতগুলো অরবিটাল থাকবে না, একটা থাকবে, অর্থাৎ কি 1s হয়। আচ্ছা এদিকে লিখি একটু, 1s হয়, তাই তো। তারপরে 2 নম্বরের ক্ষেত্রে কি কি থাকবে, দুটা তোমার সাবসেল থাকবে, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। 3 নম্বরে কতগুলো থাকবে না, 3টা সাবসেল থাকবে। কি কি থাকবে, 3s 3p 3d থাকবে। একসঙ্গে 4 নম্বরে 4টা থাকবে, 4s 4p 4d 4f। 5 নম্বরে কত থাকবে, 5টা, মানে 5s 5p, তারপরে হচ্ছে 5d, তারপরে হচ্ছে 5f, তারপরে হচ্ছে 5g। ঠিক আছে, যদিও g এখনো আসেনি। তারপরে এখন 6s, তারপরে কি থাকবে 6p, তারপরে 6d, এরকম চলতে থাকবে। এখন 7s 7p, তারপরে হচ্ছে গিয়ে 7d, তারপরে 7f, এটা ক্ষেত্রে কি হচ্ছে গিয়ে 6f, এরকম চলতে থাকবে। তাহলে এবার আমরা কি করে দেখো, এখন একটা বুদ্ধি বলে দিচ্ছি, তোমরা কিভাবে মনে রাখবে কার শক্তি কম হবে। এখান থেকে আমরা বের করে নিতে পারবো যে যখন আমরা ওপর থেকে আসছি তখন কাটবো, ওপর থেকে আসার সময় কাটবো। ঠিক আছে, আর যাওয়ার সময় কি হবে না, হচ্ছে গিয়ে কাউকে কাটবো না। এবার কি হবে, নেক্সট আমরা এখান থেকে আবার আসছি তখন কাটবো, মানে ওই সোজাসুজি যাবো আর কি। নেক্সট কি হবে না, হচ্ছে আমরা আবার 2p থেকে নামবো, মানে উপর থেকে নিচের দিকে নামছি আমরা। নামার সময় ওই সরলরেখা বরাবর যাকে পাবো এবং যে হিসেবে আসবে, অর্থাৎ কি এখান থেকে আবার ওঠার সময় এখান থেকে শুরু হলো। তো তার মানে কি, উপর থেকে যখন আসছি, আসার সময় যে আগে আসবে তার শক্তি কম হবে। এখন এখান থেকে কি আসছে, এই লাইনে কি আসছে, 2s আগে আসছে। এখন এখানে কি আসছে, 2p আগে আসছে, 3s তারপরে আসছে। তাহলে 2p এর শক্তি কম, 3s এর শক্তি বেশি। এখন ভাবে আবার এখান থেকে কি হবে না, হচ্ছে কি তারপরে 3p আসবে, 3p তারপরে 4s, তারপরে কি আসবে না, হচ্ছে কি 3d, তারপরে হচ্ছে কি 4p, তারপরে হচ্ছে 5s। এরকম ভাবে চলতেই থাকবে, এরকম করে চলতে থাকবে। তো তাহলে এবার আমরা এই সূত্রানুযায়ী বলে দিতে পারবো যে কার শক্তি কম, কার শক্তি বেশি, এইভাবে আমরা সাজিয়ে ফেলতে পারবো। তাহলে বলো কিভাবে হবে, কোথায় ইলেকট্রন আগে ঢুকবে, তাহলে 1s, তারপরে হচ্ছে 2s, তারপরে হচ্ছে 2p, তারপরে হচ্ছে 3s, তারপরে কি না হচ্ছে 3p, তারপরে 3p পরে কি 4s আগে আসবে। তার মানে কি, এর যদি আমরা এনার্জিতে সাজাই তাহলে এরকম হবে 3p, তারপরে হচ্ছে 4s এর পরে 3d, তারপরে 3d পরে কি 4p, 4p পরে কি 5s, তারপরে কি, এবার কি চলতে থাকবে আর কি। বুঝে গেছো ব্যাপারটা? তাহলে চলো এবার আমরা কিছু পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটা দেখে নেব। দেখো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো। হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার কত হবে, 1, এটা তো পারবেই।
1s1। আমরা ইলেকট্রন গুলোকে নিচে নিচে আমরা এইভাবে লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা এখন হিলিয়ামেরটা করো, হিলিয়ামের কত হয় 2, তাহলে কি হবে বলো 1s2। তাহলে কিভাবে করবো, এইভাবে দুটো লিখে দেবো। এখন হিলিয়ামের পরে কি আছে বলো লিথিয়াম, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, কি হবে 1s2, কেননা এস এ ম্যাক্সিমাম দুটো থাকতে পারবে। তারপরে কি লিখবো 2s2p। আচ্ছা ইলেকট্রন কটা আছে 3টা, 3টার মধ্যে 2টা এখানে থাকলো, নেক্সট ইলেকট্রনটা এখানে চলে আসবে। 2p তে যেহেতু কোনো নেই তাহলে 2p লেখার দরকার নেই। আচ্ছা একই রকম ভাবে লিথিয়ামের পরে কি আসবে বেরিলিয়াম, বেরিলিয়ামে কত 4, তাহলে কত ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কি হবে 1s2, তারপরে হচ্ছে গিয়ে 2s2। আর কি ইলেকট্রনটা পাশাপাশি দেখিয়ে দাও, কি হবে দুটো দুটো করে থাকবে। আচ্ছা এর ক্ষেত্রে কি হবে এখানে থাকবে, আর এখানে হচ্ছে কি থাকবে না একটা থাকবে। আচ্ছা তাহলে এর মধ্যে বলো দেখি লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে কোনটা প্যারাম্যাগনেটিক আর কোনটা ডায়াম্যাগনেটিক। লিথিয়াম প্যারাম্যাগনেটিক, বেরিলিয়াম ডায়াম্যাগনেটিক। একরকম ভাবে তোমরা পরপর এইভাবে তোমরা করতে থাকো। আমি এরপরে একদম নেক্সট ক্যালসিয়ামেরটা করছি। দেখো এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারবে যে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা যেমন 10 ক্লাসে পড়েছিলাম যে তার ইলেকট্রন বিন্যাসটা হঠাৎ করে শেষ করে দুটো কেন ইলেকট্রন চলে আসলো সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা চলো আমরা ক্যালসিয়ামেরটা করে নিই। ক্যালসিয়ামেরটা কি হবে তাহলে বলো, ক্যালসিয়ামের কত হয় 20 হয়। তো তাহলে কি কি হবে না, প্রথমে আমার কি থাকে 1s, 1s এ কটা থাকবে বলো দুটো থাকবে। তারপরে 2s কটা থাকবে বলো দুটো থাকবে। তারপরে 2p চলে আসবে, 2p এর মধ্যে কটা থাকবে বলো, p তে ম্যাক্সিমাম কটা থাকতে পারে 6টা থাকতে পারে, তাহলে 6টা থাকবে এখানে। একরকম ভাবে তোমার 2p এর পরে তারপরে কি আসবে 3s চালু হয়ে যাবে, 3s কারণ দুতে দুটো সাবসেল আমরা হয়ে গেল, তারপরে 3 তে চালু হবে, 3s এ ম্যাক্সিমাম দুটা। তারপরে 3p আসবে, তারপরে 3d আসবে, তারপরে 4s আসবে। এবার এখানে গল্পটা দেখো, এবার এখান থেকে পর্যন্ত কটা হলো 10টা হলো, আমার আরো কটা আছে আরো 10টা আছে, তাহলে p তে ম্যাক্সিমাম কটা থাকতে পারবে 6টা থাকতে পারবে, তাহলে এই পর্যন্ত আমার 8টা হলো। এবার আমার 3d এবং 4s এই দুজনের মধ্যে কোথায় ইলেকট্রন আগে ঢুকবে বলো দেখি। 3d এবং 4s এর মধ্যে 4s এর যেহেতু n+l অনুযায়ী শক্তিটা কম, তাই জন্য 4s এ ইলেকট্রন কিন্তু আগে ঢুকবে, তাই জন্য এখানে দুটো থাকবে, 3d তে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না। তো তাই জন্য আমরা কিন্তু ছোটবেলায় যে আমরা ইলেকট্রন বিন্যাস করতাম সেটা কিভাবে করতাম না, এইভাবে করতাম না যে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস করতাম কিভাবে 2, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে কি এখানে 8 মানে 2 8, 2 নম্বর কক্ষপথে 8টা ইলেকট্রন, 3 নম্বর কক্ষপথে কটা না হচ্ছে গিয়ে 8টাই আছে, 4 নম্বর কক্ষপথে কটা আছে না হচ্ছে গিয়ে 2টা আছে। তো সেই জন্য কিন্তু আমরা এইভাবে করতাম, তার আগে কিন্তু কখনোই এখানে 18টা করে দিইনি, ঠিক আছে, মানে এখানে লাস্ট কক্ষপথে 10টা করিনি। ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা একরকম ভাবে তোমরা এটাও কিন্তু করবে যে 21 থেকে 30 পর্যন্ত যে অ্যাটমগুলোর ইলেকট্রন বিন্যাস, আমি আশা করবো তোমাদের সবারই মনে আছে, যাদের মনে নেই তারা কিন্তু এখনই 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার মুখস্থ করে নাও। আচ্ছা দেখো 21 থেকে 30 পর্যন্ত কারা কারা আছে বলো দেখি, মনে আছে? 21 থেকে কারা কারা আছে, প্রথমে আছে স্ক্যান্ডিয়াম, তারপরে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, তারপরে আয়রন, তারপরে কোবাল্ট, তারপরে নিকেল, তারপরে কপার, তারপরে জিঙ্ক, এই পর্যন্ত আছে, তাই তো? তো এটাকে মনে রাখার যদি বলো যে মনে রাখার ট্রিক্স কি হবে, মনে রাখার জন্য একটা লাইন মনে রাখবে, সেটা কি দেখো এই লাইনটা মনে রাখলে আমরা 21 থেকে 30 পর্যন্ত মনে রাখতে পারবো। লাইনটা কি দেখো সুন্দর একটা লাইন, সেটা কি সোনু তেরি ভি কার মে ফির সে কোই না কোই যায়েগি। মনে থাকবে কি বললাম, সোনু তেরি ভি কার মে ফির সে কোই না কোই যায়েগি, মনে থাকবে। আচ্ছা এখান থেকে কি বললাম, সোনু, সোনু ফর এস, এস ফর স্ক্যান্ডিয়াম, তেরি, তেরি ফর টি, টি ফর টাইটেনিয়াম, ভি, ভি ফর ভ্যানাডিয়াম, কার ফর ক্রোমিয়াম, মে, মে ফর ম্যাঙ্গানিজ, ফির সে মানে কি এফ, তার মানে হচ্ছে কি আয়রন, কই, প্রথম কই দিয়ে হচ্ছে কোবাল্ট, না ফর নিকেল, তারপরের কই দিয়ে হচ্ছে কি কপার, জায়েগি দিয়ে হচ্ছে গিয়ে জিঙ্ক। বুঝতে হয়ে গেছে? সিম্পল ট্রিক্স। চলো
এবার আমরা এদের ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে করতে হয় এবং তাদের মধ্যে এক্সেপশনাল কি কি আছে সেটা আমরা একটু দেখে নেব। দেখো আমরা এখন যে ইলেকট্রন বিন্যাসগুলো করব, আমরা প্রথমে হচ্ছে গিয়ে স্ক্যান্ডিয়ামের করব, তারপর হচ্ছে গিয়ে ক্রোমিয়ামের করব, ম্যাঙ্গানিজের করব, আর হচ্ছে গিয়ে কোবাল্টের করব, ম্যাঙ্গানিজের করব, কপারের করব, আর হচ্ছে গিয়ে তোমার জিঙ্কের করব। এই কয়েকটা করবো, আর তোমরা বাকিগুলো কিন্তু তোমরা নিজেরা করবে। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয় বলো? 21। ক্রোমিয়ামের কত হয়? 24। ম্যাঙ্গানিজের কত হয়? 25। কপারের কত হয়? 29। আর জিঙ্কের কত হয়? 30। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কত হবে ইলেকট্রন বিন্যাস বলো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d আসবে, তারপরে হচ্ছে 4s আসবে। এবার এই পর্যন্ত দেখো 10টা হয়ে গেছে, এই পর্যন্ত দেখো 8টা। এখানে আমার তো 3d এর মধ্যে 4s ইলেকট্রন আগে ঢুকে, তাহলে এখানে 2টা ঢুকে গেল, তাহলে 10টা মানে 20টা হয়ে গেল। এবার বাকি ইলেকট্রন গুলো d তে থাকবে, তাই তো? তাহলে বাকি ইলেকট্রন কত থাকবে d তে? এখানে থেকে তোমার একটা থাকবে, ঠিক? আচ্ছা, একই রকম ভাবে আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে বলো? তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d, 4s2, 3d কি থাকবে? 4 থাকবে। এটা হওয়া উচিত, কিন্তু দেখা গেছে ক্রোমিয়াম পিরিয়ড টেবিলে এই দুটো মাথায় ঢুকে নাও, এগুলো পরীক্ষায় আসবে। ক্রোমিয়াম এবং কপার এই দুজনের এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস হয়। সেটা কিরকম? এর ক্ষেত্রে ডি তে 4টা না থেকে ডি তে 5টা ইলেকট্রন থাকে এবং এস এ 1টা ইলেকট্রন থাকে। তাই জন্য কেন হয়? কেননা এর যে ডি অরবিটালটা আছে আর এর যে অরবিটালটা আছে, এবার এরা যদি 4 এর জায়গায় যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে এর যে ডি অরবিটাল আছে সেটা হাফ ফিল্ড হয় এবং এস অরবিটালটা হাফ ফিল্ড হয়। এবার আমরা মনে রাখবো, যখন ইলেকট্রন বিন্যাস করার সময় অরবিটাল গুলোর মধ্যে যদি সেটা হাফ ফিল্ড এবং ফিল্ড হয় তাহলে তাদের কনফিগারেশনটা সবসময় বেশি স্টেবল হয় দেন আনফিল্ড অরবিটাল। তো যেহেতু এক্ষেত্রে তোমার হাফ ফিল্ড হচ্ছে, তাহলে হাফ ফিল্ড এর ক্ষেত্রে যদি 4টা থাকতো তাহলে 4টা থাকলে কি হতো? এটা তোমার হাফ ফিল্ড হতো না। তাই জন্য এখানে কি করে, ও এস থেকে একটা ইলেকট্রনকে এখানে ডি তে নিয়ে চলে আসে, নিয়ে এসে এই ডি টাকে হাফ ফিল্ড করে আর এস টাকে কি করে না হচ্ছে কি তোমার হাফ ফিল্ড করে রাখে। তাই জন্য এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়, ওর মোর স্টেবল হয়। তাই জন্য ক্রোমিয়াম এইভাবে না থেকে ক্রোমিয়ামের কি হতো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে দুটো থাকতো। তাহলে এইভাবে করলে কি হচ্ছে, তার এই যে ইলেকট্রনিক কনফিগারেশনটা সেটা কিন্তু বেশি স্টেবল হতো না। তাই জন্য এটা হয় না, এটা হয়। ঠিক আছে? তাহলে একই ভাবে ম্যাঙ্গানিজেরটা করো। ম্যাঙ্গানিজের কি হবে? আচ্ছা, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হয় না, এর ক্ষেত্রে এই পর্যন্ত ঠিকই আছে, 3p6 এই পর্যন্ত ঠিকই আছে। তারপরে 3d তে 5 থাকে আর 4s এ দুটো থাকে। তাহলে এর ক্ষেত্রে তোমার ডিটা 5 হাফ ফিল্ডই হচ্ছে, কোনো ঝামেলা নেই। একদম কপারের ক্ষেত্রে গিয়ে কিন্তু আবার গল্প হয়। কপারের ক্ষেত্রে 29টা কি, এক্ষেত্রে 3d তে গিয়ে তোমার 9টা থাকার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে 10টা থাকবে আর 4s এ গিয়ে দুটো থাকবে, মানে হচ্ছে 4s এ গিয়ে একটা থাকবে। তার কারণটা কি, এক্ষেত্রে ডি তে যদি 9টা থাকে তাহলে তো ফুলফিল হতে পারছে না, কিন্তু ডি তে যদি ও একটা ইলেকট্রন এখানে নিয়ে নেয় তো তাহলে কি হবে, 10টা হয়ে যাবে। তার মানে কি ওর ডি অরবিটালটা পরিপূর্ণ হয়ে যাবে। তাই জন্য কপার 3d9 4s2 না হয়ে ওর ইলেকট্রন বিন্যাস হয় 3d10 4s1। মনে রাখবে। আর জিঙ্কের তো ইলেকট্রন বিন্যাস তোমরা এখন পারবেই, কি হবে না 3d10 4s2। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস গুলো করতে পারলাম এবং তার মধ্যে থেকে ক্রোমিয়াম এবং কপার এই দুজনের এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে আমরা দেখলাম। দেখো, এবার আমরা ওই যে বললাম যে তোমার হাফ ফিল্ড অর্থাৎ কি অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস এবং ফুল ফিল্ড অর্থাৎ কি সম্পূর্ণ কক্ষকের যে ইলেকট্রন বিন্যাস, সেই দুটি ইলেকট্রন বিন্যাস কেন এক্সেপশনালি স্টেবল হয় সেটা সম্বন্ধে আমরা জেনে নেব। দেখো, এটা আমরা দুইটা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করতে পারি। একটা কি না হচ্ছে ইলেকট্রনের প্রতিসাম্য বিন্যাস, ইলেকট্রনের প্রতিসাম্য বিন্যাস বা সেটাকে আমরা বলবো কি সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট। আর একটা পয়েন্ট কি না ইলেকট্রনগুলির শক্তির বিনিময় অর্থাৎ কি এক্সচেঞ্জ অফ এনার্জি। অর্থাৎ কি এই যে দুটো পয়েন্ট আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো। দেখো, প্রথম পয়েন্টটা দেখো, প্রথম পয়েন্টে ইলেকট্রন প্রতিসাম্য ইলেকট্রন বিন্যাস ব্যাপারটা কিরকম। যদি ধরো না আমরা যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে কি বললাম, ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস আমরা কি দেখলাম, দুটো প্রবাবিলিটি ছিল। একটা হচ্ছে 3d4 4s2 হতে পারতো, আর এটা কি হতে পারতো না 3d5 4s1। এবার যদি ও 3d4 হতো তাহলে দেখো কি হচ্ছে ঘটনাটা, এই দেখো
3D এর ক্ষেত্রে যদি 4টা ইলেকট্রন থাকতো তাহলে কি হতো, এইভাবে আমরা 4টা ইলেকট্রন রাখতাম আর 4s এ দুটো রাখতাম। একরকম ভাবে এর ক্ষেত্রে যদি 5টা যদি এখানে রাখতাম, রেখে যদি এখানে রাখতাম, তাহলে বলো এই দুটা ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনটা বেশি সিমেট্রিক্যাল, প্রতিসাম্য কোনটা? যেহেতু এই দুটি ইলেকট্রন বিন্যাসের মধ্যে এই ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি প্রতিসাম্য, অর্থাৎ কি অনেক বেশি সিমেট্রিক্যাল, আর পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো যত সিমেট্রিক্যাল ভাবে থাকবে তাদের স্টেবিলিটি তত বেশি হবে। তো তাই জন্য এটা একটা কারণ যেখানে এই সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টের জন্য কি হয় না, ইলেকট্রনগুলো অ্যারেঞ্জমেন্টের জন্য ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনগুলো 3d5 এবং 4s এর মধ্যে থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার নেক্সট আরেকটা কি না, ইলেকট্রনগুলির শক্তির বিনিময়। শক্তির বিনিময় ব্যাপারটা কিরকম? এবার এখন শক্তির বিনিময়টা আমরা এখান থেকে দেখতে পারবো। যদি ইলেকট্রনটা 2 নম্বর পয়েন্টটা দেখো, যদি ইলেকট্রনটা মানে এই ইলেকট্রনগুলো যদি d4 3d4 হয় এবং সেটা যদি 3d5 হয় তাহলে কি হবে দেখো। এবার এরা কি করতে পারে কি না, এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা পাশের অরবিটালের মধ্যে কি করতে পারে না, এখান থেকে এই ইলেকট্রনটা কখনো এখান থেকে এখানে চলে আসতে পারে, এবার এখানে চলে আসতে পারে, মানে এরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে, অবস্থানে ইন্টারচেঞ্জ করতে পারে, অর্থাৎ কি তাদের শক্তির বিনিময় করতে পারে। এবার যদি ওর এইভাবে ও যদি ইলেকট্রন বিন্যাসটা নেয় তাহলে কি হবে দেখো, এরকম করলে কি হবে, এই ইলেকট্রনটা পাশের এর সঙ্গে ইলেকট্রন মানে এক্সচেঞ্জ করতে পারবে, একবার এর সঙ্গে করতে পারবে, একবার এর সঙ্গে করতে পারবে। এটা গেল। তাহলে প্রথম ইলেকট্রনটা 1 নম্বর ইলেকট্রনটার জন্য এর জন্য এক্সচেঞ্জ কতবার হলো, এর সঙ্গে একবার, এর সঙ্গে একবার, এর সঙ্গে একবার, মানে 3 বার হলো। প্লাস 2 নম্বর ইলেকট্রনটার জন্য এক্সচেঞ্জ কতবার হবে, এর সঙ্গে করবে এক্সচেঞ্জ আর এর সঙ্গে করবে, অর্থাৎ তাহলে এর জন্য টোটাল কতবার এক্সচেঞ্জ হবে, তাহলে 2 বার হবে। এখন হবে 3 নম্বর ইলেকট্রনটা, 3 নম্বর ইলেকট্রন ক্ষেত্রে কি হবে, এ পাশের ইলেকট্রনের সঙ্গে এক্সচেঞ্জ করবে, তাহলে টোটাল কতবার হবে না হচ্ছে গিয়ে তোমার একবার হবে। এবার এই টোটাল এক্সচেঞ্জ এর ক্ষেত্রে কত হচ্ছে তোমার যে 6, অর্থাৎ কি এই টোটাল এক্সচেঞ্জ মানে যত এনার্জি ওরা এক্সচেঞ্জ করতে পারবে ওরা তত বেশি স্টেবল হবে। তো এর ক্ষেত্রে 6 হলো। এবার ওই সেম ইলেকট্রন বিন্যাসটা যদি এটা হতে পারতো তাহলে কি হবে দেখো, এর ক্ষেত্রে কি হবে, এই 1 নম্বর ইলেকট্রনটা ও এর সঙ্গে এক্সচেঞ্জ করবে, এর সঙ্গে করতে পারবে, এর সঙ্গে করতে পারবে, আবার এর সঙ্গে করতে পারবে, তাহলে প্রথমে কতবার হচ্ছে না 4 বার হচ্ছে। তো একই রকম ভাবে তোমার এটার ক্ষেত্রে 2 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে কতবার হচ্ছে বলো, 1 বার, 2 বার, 3 বার, তাহলে 3 বার হচ্ছে। আচ্ছা 3 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে বলো, এটার সঙ্গে একবার, এটার সঙ্গে একবার, দুইটা হচ্ছে। এখন এর সঙ্গে 4 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে বলো, এর সঙ্গে একবার হচ্ছে, টোটাল কতবার হলো দেখো, এর ক্ষেত্রে 7 3 10, তাহলে কি 10 বার। এখানে এক্সচেঞ্জ এর প্রবাবিলিটি অনেক বেশি, তাই জন্য এর ক্ষেত্রে কি হচ্ছে কি 3D ইলেকট্রন কনফিগারেশনটা অনেক বেশি স্টেবল হচ্ছে। একরকম ভাবে কপারের ক্ষেত্রেও ঠিক তাই হবে। তো তাই জন্য এই 3D5 বা 3D10 এই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্টেবল, তাই জন্য ক্রোমিয়াম এবং কপার এই ধরনের ইলেকট্রন বিন্যাসগুলো দেখাচ্ছে। তাহলে চলো এবার আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটা সম্বন্ধে জানবো। দেখো আয়ন মানে কি, আয়ন 2 ধরনের হতে পারে, তাই তো? একটা কি হতে পারে না, একটা হতে পারে অ্যানায়ন হতে পারে, আর একটা কি হতে পারে না হচ্ছে ক্যাটায়ন হতে পারে। এই 2 ধরনের আয়ন হতে পারে। এবার আয়নের ইলেকট্রন বিন্যাসটা আমরা প্রথমে করবো। দেখো কিভাবে করব, যে আয়ন মানে কি বলো দেখি, মানে অ্যানায়ন মানে কি? অ্যানায়ন মানে না যে ওই পরমাণুটার ভেতরে যদি অতিরিক্ত একটা ইলেকট্রন যোগ হয়, মানে ইলেকট্রন যোগ হচ্ছে মানে কি মাইনাস একটা স্পিসিস যুক্ত হচ্ছে, তো মাইনাস যেহেতু চার্জ যুক্ত হচ্ছে তাই জন্য ওটা কি হয়ে যাবে, ওভারঅল পরমাণুটার চার্জ হয়ে যাবে কি মাইনাস, অর্থাৎ কি অ্যানায়ন মানে তার মধ্যে অতিরিক্ত ইলেকট্রন আছে। এবার সেই অতিরিক্ত যে ইলেকট্রনটা আসছে, যতগুলো মাইনাস ততগুলো অতিরিক্ত ইলেকট্রন আছে, সেই অতিরিক্ত ইলেকট্রনগুলোকে আমরা সবসময় বাইরের কক্ষপথের মধ্যে অ্যাড করব। ঠিক আছে, কি বললাম, বাইরের কক্ষপথের মধ্যে অ্যাড করব। তবে ওই হিসেবে তোমার যদি বলা হয় যে তোমার হচ্ছে গিয়ে F মাইনাস এর ইলেকট্রন বিন্যাস কি হবে, তো তার জন্য আমরা করব কি, প্রথমে F এর ইলেকট্রন বিন্যাস করে নেব। তাহলে F এর ইলেকট্রন বিন্যাস আমরা করে নিই। F এর কত হয় 9, তাহলে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p, 2p কত হবে, তাহলে 9 মানে কি 9টা 4, এখান থেকে কত হবে 5টা থাকবে, তাই তো? এবার এর মধ্যে যদি মানে F মাইনাস যদি হয়ে যায় তো তার ক্ষেত্রে কি হয়ে যায়, 10টা ইলেকট্রন চলে আসছে, তাহলে কি করব না 1s2 2s2 2p 6 করে দেবো, মানে অতিরিক্ত ইলেকট্রনটা আমার কি করবে শেষ কক্ষপথের মধ্যে অ্যাড হবে। বুঝতে পেরে গেছো? তাহলে এইভাবে প্রত্যেকটা তোমরা এখন ইলেকট্রন বিন্যাস করতে পারবে। ক্লোরিনের করতে পারবে Cl মাইনাস ইলেকট্রন বিন্যাস তোমরা নিজেরা করো। আচ্ছা একই রকমের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব? দেখো ক্যাটায়ন, এখানে একটা গল্প বলি, সেটা হচ্ছে কি ক্যাটায়ন মানে কি, যে যখন একটা ইলেকট্রন ওই পরমাণু থেকে বাইরে বের হয়ে যাবে, যেহেতু একটা মাইনাস কমে যাচ্ছে তাই জন্য প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই জন্য কি হচ্ছে কি পরমাণুটার ওভারঅল চার্জ পজিটিভ হচ্ছে, অর্থাৎ কি যেখানে ইলেকট্রনের সংখ্যা কম তার মানে ইলেকট্রনটা বের হয়ে গেছে।
এবার ক্যাটায়নের মধ্যে কতগুলো ক্যাটায়নের চার্জ আছে সেটার উপরে আমরা কি করবো না ইলেকট্রনগুলোকে বের করব। এবার মনে রাখবে বের করার সময় ইলেকট্রনগুলো সবসময় বেশি শক্তি সম্পূর্ণ কক্ষক থেকে বাইরে বের হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই নিয়মটার একটু ব্যতিক্রম দেখা যায়, সেটা হচ্ছে কি সন্ধিগত মৌলগুলো অর্থাৎ কি ডি ব্লক মৌলগুলো যাদের মধ্যে ডি তে ইলেকট্রন থাকে। আমরা চলো যে একটা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করে নিই। একটা ক্যাটায়ন কি Na+, এর ইলেকট্রন বিন্যাস কিভাবে করব। এর ইলেকট্রন বিন্যাস করতে হলে কি করতে হবে, প্রথমে আমাকে ওই পরমাণুটার ইলেকট্রন বিন্যাস করে নাও। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয় 11, তাহলে ইলেকট্রন বিন্যাস করো কি হবে 1s2 2s2 2p6 3s1, কারণ এই 10 এই 11 এটা হলো। এবার প্লাস মানে কি একটা ইলেকট্রন বের হয়ে গেছে। এবার কোথা থেকে বের হবে না যেই কক্ষকটার শক্তি বেশি সেখান থেকে বের হবে। এবার যে 2p এবং 3s এর মধ্যে কার শক্তি বেশি, 3s এর শক্তি বেশি, তাহলে সেই ইলেকট্রনটা কোথায় বের হবে না 3s থেকে বাইরে বের হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এর Na+ এর ইলেকট্রন বিন্যাস কিরকম হবে, তখন এরকমই থাকবে, শুধুমাত্র কি হবে না হচ্ছে গিয়ে তোমার 1s2 2s2 2p6, এটা হবে Na+ এর ইলেকট্রন বিন্যাস, বুঝে গেছো। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম কখন দেখা যায় না সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে। সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে যেমন একটা ধরে নাও স্ক্যান্ডিয়াম Sc2+, এর ইলেকট্রন বিন্যাস তোমাকে করতে বললো, তাহলে কিভাবে করবে চলো এবার কিভাবে করবো না স্ক্যান্ডিয়ামের নরমাল ইলেকট্রন বিন্যাস কি হয়, স্ক্যান্ডিয়াম এ কত হয় 21, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d1 4s2 এটা হয়। আচ্ছা এবার এর ক্ষেত্রে কি হয় বলতো দেখি, 3d এবং 4s এর মধ্যে কার শক্তি বেশি হয় বলো দেখি, কার হয় 4s এর শক্তি কম হয় আর 3d শক্তি বেশি হয়। কিন্তু এদের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ডি ব্লক গুলোর মৌলের ক্ষেত্রে সবসময় ওর বাইরের কক্ষপথ অর্থাৎ কি 4s থেকে ইলেকট্রনটা বের হবে। যখন 4s এর সব ইলেকট্রন বের হয়ে যায় তারপরে গিয়ে ডি থেকে ইলেকট্রন বের করবে। আগে কিন্তু ডি থেকে ঢোকার সময় আগে হচ্ছে 4s ইলেকট্রন ঢুকেছিল, কিন্তু বেরোনোর সময় কিন্তু সবসময় বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন ছাড়বে, এটা মাথায় ঢুকে নাও ভালো করে, বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি হবে, যদি স্ক্যান্ডিয়াম যদি 2+ এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে বলো, তাহলে এই s এর দুটো ইলেকট্রনকে বাইরে বের করে দাও, তাহলে কি হবে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d1, বুঝে গেছো। তাহলে ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস অ্যানায়ন ইলেকট্রন বিন্যাস এখন করতে পারবো, যে কোনো করতে পারবো, ঠিক। এবার আমরা দেখে নেব এতক্ষণ ধরে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম সেটা যদি আমরা একটা সামারাইজ করি তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের উঠে আসে, যেগুলো আমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। সেটা দেখো না n-তম কক্ষে উপকক্ষের সংখ্যার ফর্মুলা হবে কি না n, অর্থাৎ কি n-তম কক্ষে কতগুলো উপকক্ষ থাকবে না সেটা হবে n সংখ্যক। একরকম ভাবে কক্ষকের সংখ্যা কতগুলো হবে n-তম কক্ষে না n² সংখ্যক। ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা n-তম কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ না 2n² সংখ্যক। একরকম ভাবে উপকক্ষে কক্ষকের সংখ্যা কি হবে না 2l+1 হবে, এবং সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কতগুলো হবে না 2l+1, 2l+1 সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা একটা উপকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটা আমরা এই সূত্রের সাহায্যে বের করে নিতে পারবো। একরকম ভাবে আমরা একটু আগে বললাম কি অযুগ্ম ইলেকট্রন থাকলে সেটা প্যারাম্যাগনেটিক হয় এবং যুগ্ম ইলেকট্রন থাকলে সেটা কি হয় না ডায়াম্যাগনেটিক হয়। তো তাই জন্য এটা যদি অযুগ্ম ইলেকট্রন থাকে সেটা প্যারাম্যাগনেটিক হবে, এবং তার চৌম্বক ভ্রামক অর্থাৎ কি তার চৌম্বক ভ্রামক কতটা হবে না সেটা হচ্ছে গিয়ে √n×n+2bm। আচ্ছা যেখানে হচ্ছে কি n মানে হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা এবং bm মানে কি এটা চৌম্বক ভ্রামকের একক, যেটা হচ্ছে বোর ম্যাগনেটন বলা হয়। এবং এখানে চলে আসো আমরা তিনটা রুলস করলাম। পাউলির অপবর্জন নীতি দিয়ে আমরা কি বলতে পারবো, প্রতিটি কক্ষকের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, সেটা আমরা বলতে পারবো। এখন হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র দিয়ে সাহায্যে আমরা কি বলতে পারবো না সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি সবসময় এককভাবে পূর্ণ হবে এবং তাদের ঘূর্ণন একই দিকে হবে। এবং আফবাউ নীতি থেকে আমরা কি জানতে পারলাম না ইলেকট্রনগুলো যখন পরিপূর্ণ হবে, পরিপূর্ণ হওয়ার সময় কম শক্তি সম্পূর্ণ কক্ষকে ইলেকট্রন আগে ঢুকবে, তারপরে বেশি শক্তি সম্পূর্ণ কক্ষকে ইলেকট্রন ঢুকবে। তাহলে চলো আমরা এখন কয়েকটা কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন সম্বন্ধে আলোচনা করে নেব। দেখো এই কোশ্চেনে তোমার AIPMT 2008 এসেছিল। কোশ্চেনে কি বলেছে, কোন কোয়ান্টাম সংখ্যার সেট সমূহ সঠিক নয়, মানে কোনটা ভুল আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। বের করতে পারবো না। দেখো প্রথমে কি বলেছে, n এর মান যদি 4 হয়, তাই তো l এর মান কি n এর মানের উপর ডিপেন্ড করে, l এর মান তো 0 হতে পারে, n এর মান 4 হলে l এর মান 0 হতে পারবে, m এর মানও 0 হতে পারবে, s এর মান প্লাস আপ হতে পারবে, ঠিক আছে এটা। আচ্ছা n এর মান যদি 5 হয়, l এর মান তো 3 হতে পারবে, তাই কি না, 4 পর্যন্ত হতে পারবে। আচ্ছা m এর মান তাহলে 0 হতে পারবে, s এর মান প্লাস আপ হতে পারবে, এটা ঠিক আছে।
n এর মান যদি 3 হয় l এর মান 2 হতে পারবে। আচ্ছা l এর মান 2 হলে m এর মান কি কখনো -3 হতে পারবে? m এর মান কি হয় তোমার প্লাস l থেকে শুরু করে 0 হয়ে -l পর্যন্ত হয়। তো তাহলে তো তোমার +2 থেকে ম্যাক্সিমাম -2 এর মধ্যেই থাকবে। এটা কি -3 হতে পারবে? তাহলে এটা ভুল আছে। পরে দেখো এটা 3 হলে এটা 2 হতে পারবে, এটা -2 হতে পারবে, এটা -1/2 হতে পারবে, এটা ঠিক আছে। তাহলে অপশন হবে তোমার এটা। আচ্ছা একরকম ভাবে তোমরা এটা একটা বলতে পারো যে 16 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের আচ্ছা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করতে বলেছে। আচ্ছা 16 যদি হয় পারমাণবিক ক্রমাঙ্ক, তাহলে ইলেকট্রন বিন্যাসটা প্রথমে করে নাও, তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করে নিতে পারবে। তাহলে 16 যদি হয় ধরো সাপোজ একটা x, তার হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক 16, তাহলে ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কি হবে 1s2 2s2 2p6, তাহলে কি হলো 10, তাহলে হচ্ছে কি 3s2 3p4, তাহলে হচ্ছে 16। তাহলে কি হচ্ছে তোমার এর ইয়েগুলো লিখো, শেষ কক্ষপথগুলোকে লিখো। আচ্ছা এস এ তো দুটা এখানে থাকলো। আচ্ছা পির মধ্যে দেখো সবসময় লাস্টের কক্ষপথটাকে দেখবে, কারণ এগুলো সব পেয়ার করেই থাকবে আর কি, ঠিক আছে। তাহলে পিতে কটা থাকতে পারে 6টা, 3 আর এখানে হচ্ছে 4টা। তাহলে তোমার কি হলো না এই যে দুটো এখানে অযুগ্ম ইলেকট্রন আছে, তাই না? দেখো এখানে বাকিগুলো তো সব পেয়ার করে আছে, ভেতরে এগুলো তুমি যদি করে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই পেয়ার করে থাকবে। তাই জন্য ভেতরগুলো করা দরকার নেই, সবসময় বাইরের কক্ষপথটা করবে, তাহলেই তুমি বুঝে যাবে, ঠিক আছে। তো তাই জন্য এখানে কটা অযুগ্ম ইলেকট্রন হলো? দুটো। তাহলে অপশন হবে কি না এ অপশনটা হবে। বুঝে গেছো? তাহলে এই ধরনের কোশ্চেন তোমরা এখন করতে পারবে। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখো শেষ করার আগে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকের হোমওয়ার্ক গুলো তোমরা নিয়ে নাও, যেগুলো তোমরা কমেন্ট করে জানাবে। সেটা কি প্রথমটা কি বলেছে না কোন অরবিটাল চিত্রে পাওলির অপবর্জন নীতি লঙ্ঘিত হয়, সেটা বের করে দেখবে কোনটা উত্তর হবে, ঠিক আছে। নেক্সট বলেছে ফেরাস আয়ন। ফেরাস আয়ন মানে কি? ফেরাস আর ফেরিক দুটো আয়ন হয়। আমরা আস কখন ইউজ করি? যখন সবসময় ছোট আয়নটার ক্ষেত্রে আমরা আস ইউজ করি, আর মানে আর যেটা অধিক আয়নটা সর্বোচ্চ আধানটাকে আমরা কি বলি না ইগ বলি। যেমন ফেরাস মানে কি Fe2+ টাকে আমরা ফেরাস বলবো, আর হচ্ছে গিয়ে Fe3+ টাকে আমরা কি বলবো না ফেরিক বলবো। তো ফেরাস আয়নের মধ্যে কটি অযুগ্ম ইলেকট্রন আছে সেটা তোমাকে বের করতে বলেছে। আর নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস এটা হবে আর্গন। আর্গন মানে এখানে এই পর্যন্ত 18, তারপরে 3d6 আয়নের কিন্তু বলেছে। এবার কোন আয়নটার ইলেকট্রন বিন্যাস সেটা হবে সেটা করে দেখবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন ধরনের অরবিটাল গুলোর অরবিটাল পিকচার কেমন হয় সেগুলো সম্বন্ধে আলোচনা করব, এবং ওই সাই এবং সাই স্কোয়ার অর্থাৎ কি এদের সিগনিফিকেন্স গুলো কি সেগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করব।